নিউমোলজি ছাড়া কিন্তু মানুষের জীবনে পজিটিভ কিছু হওয়া এখন এই মুহূর্তে খুব মুশকিল। এটা আমি খুব দৃঢ় কণ্ঠে মানে হচ্ছে টোটালটাই এখন হয়ে গেছে অতীত দেখার জন্য। অতীত দেখার জন্য আর ভবিষ্যৎ বলছি, কিন্তু বর্তমানটাকে নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা নেই। এবং আমি যতক্ষণ পর্যন্ত বর্তমানটাকে ঠিক না করব, আমার যদি লেখাও থাকে যে আমার রাজযোগ রয়েছে, আমার কিন্তু রাজযোগ সংখ্যাতত্ত্বের মূল পাঠ হচ্ছে মূল্যাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। এই দুটোই কিন্তু নির্দিষ্ট করে দেয় এরকম বিভিন্ন এই যে গ্রহরত্নগুলো সব বেরিয়ে যাওয়ার পরে যে ছাঁটগুলো থাকে, যে খণ্ড পাথরগুলো পড়ে থাকে, সেগুলোকেই কিন্তু পুঁথি বানিয়ে ক্রিস্টাল বানিয়ে সেগুলোকে দিয়ে কিন্তু ব্রেসলেটগুলো তৈরি। আমার ৮ মূল্যাঙ্ক রয়েছে, আর আমি ডিসিশন নিচ্ছি যে আমি একটা ব্যবসা করব, সেই ব্যবসাটা হবে জুয়েলারি। আপনি এটা আপনি 200% লিখে দিতে পারেন, সেই ছেলেটা প্রচন্ড রকম ভাবে ব্যর্থ হয়। হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক, আপনাদের হোস্ট। চলে এসেছি আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের এপিসোডটা কি নিয়ে হতে চলেছে। আজকে এই এপিসোডটা আমরা অবশ্যই নিউমোলজি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই আলোচনাটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, এটার একটু ভেতরে ঢোকার চেষ্টা করেছি। আপনারা শুনুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে পুরোটা শুনুন, অনেক কিছু জানতে পারবেন। চেষ্টা করেছেন ব্যাখ্যা দিয়ে বোঝানোর। তো যিনি আজকে আমার সঙ্গে রয়েছেন, উনি বাস্তু এক্সপার্ট এবং অকাল্ট জিনিয়াস, এবং এছাড়াও উনি নিউমোলজি প্র্যাকটিস করছেন প্রায় বহু বছর ধরে। যদি উদাহরণস্বরূপ বলি তাহলে বলতে পারি যে আমার যা বয়স ততদিন ধরে উনি নিউমোলজি প্র্যাকটিস করছেন। তো চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না, সোজাসুজি চলে যাই ভিডিওতে। এবং আপনাদের কাছে এটাই অনুরোধ যে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখুন। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তো স্যার, চলছে। আচ্ছা স্যার, বলছি যে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনার মতে নিউমোলজিটা কি? নিউমোলজি আমরা বাংলায় যদি বলি, এটা হচ্ছে সংখ্যাতত্ত্ব। এটা জ্যোতিষেরই একটা পার্ট। এত নিউমোলজি কেন, এটাও একটা প্রশ্ন আসে। তার মূল কারণ হচ্ছে আমাদের জ্যোতিষটা নিয়ে খুব বেশি দূর চর্চাটা হয়নি আর কি, কিন্তু নিউমোলজিটা নিয়ে বহুদিন ধরে চর্চা চলেছে, বিভিন্ন রিসার্চ চলেছে, যা প্রচন্ড এই মুহূর্তে নিউমোলজি হচ্ছে একটা আপগ্রেড ভার্সন। এবং নিউমোলজি ছাড়া কিন্তু মানুষের জীবনে পজিটিভ কিছু হওয়া এখন এই মুহূর্তে খুব মুশকিল। এটা আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি। তার কতগুলো কারণও রয়েছে, কারণ বলতে গেলে আমাকে পিছনে খানিকটা যেতে হবে। আমি কেন নিউমোলজিতে এলাম? প্রত্যেকের জীবনেই একটা ওঠানামা থাকে, উত্থান পতন থাকে। আমার জীবনেও ঠিক তাই ছিল। আমি 1989 সাল থেকে আমি নিজেই জ্যোতিষ চর্চা শুরু করি। কারণটা হচ্ছে যে আমার যে নেগেটিভ যে ইয়েগুলো রয়েছে, আমার যে হরোস্কোপে, সেটা নিয়ে আমি সবসময় ওই আগ্রহের জন্যই আমি শুরু করি এটা। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত যে আমি কিন্তু ওখান থেকে আমার যে অ্যান্সার, সেটা কিন্তু আমার আমি পাইনি আর কি। আমি বিভিন্ন জ্যোতিষ ঘেটেছি, হোরাও করা রয়েছে আমার। হোরা মানে হচ্ছে মাতৃ জঠরে যখন ভ্রূণ প্রতিস্থাপন হয়, সেখান থেকে ক্যালকুলেশন হয়। এখন কি অল্প কিছু মানুষ আছে যারা এই বিষয়টা এখন থরলি করেন। প্রায় উঠেই গেছে। আমাদের এখানে ভাটপাড়া বলে একটা জায়গা আছে নৈহাটির কাছেই, সেখানে কিছু পুরনো মানুষ এখনো রয়ে গেছেন যারা এটা নিবিড়ভাবে করতে জানতেন আর কি। তারপরে নীরা জ্যোতিষ। কিন্তু আমি যে অ্যান্সারটা দরকার, সেই অ্যান্সারটা আমি কোনোভাবে পাচ্ছিলাম না। আমি থাই জ্যোতিষ করেছি আমাদের থেকে, কারণ আমরা প্রত্যেকেই আমাদের দেশের জিনিসটাকে এনকারেজ করি, বলি আমাদের জিনিসটা সবচেয়ে বেটার। আমার দেখা আমাদের এই জ্যোতিষটা যদি বলি, প্রথম কথা জ্যোতিষ মানে হচ্ছে টোটালটাই এখন হয়ে গেছে অতীত দেখার জন্য। অতীত দেখার জন্য আর ভবিষ্যৎ বলছি, কিন্তু বর্তমানটাকে নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা নেই। এবং আমি যতক্ষণ পর্যন্ত বর্তমানটাকে ঠিক না করব, আমার যদি লেখাও থাকে যে আমার রাজযোগ রয়েছে, আমার কিন্তু রাজযোগও কোনো কাজ করবে না। রাজযোগ থাকলেই যে কাজ করবে এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে আমার গোড়ায় গলদ রয়ে গেছে, তাই এটাকে আমার কারেকশন করতে হবে। এই কারেকশন করবার জন্যই কিন্তু আমার আস্তে 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 এগানো। এবং সেখানে গিয়ে দেখলাম থাই জ্যোতিষ যেটা রয়েছে, সেখানে কিন্তু অনেক বেশি ডিটেলিং বলা যায় অতীত সম্পর্কে। আচ্ছা, অতীত সম্পর্কে বলা যায়, কিন্তু বর্তমানটাকে কন্ট্রোল করার মতন যে হাতিয়ার দরকার, সেটা আমি কি করে পাবো? কারণ অনেকেই দেখবেন হাত যখন দেখাতে যান কারোর কাছে, তারা বলবেন আপনার 42-এর পরে উন্নতি। তাহলে আমার প্রশ্ন, যে 42-এর মাঝখানে সে কি করবে? তার প্রচন্ড দরকার, বাড়িতে প্রচন্ড অর্থের দরকার, সে কিভাবে চালাবে সেটা?
এরকম কোনো রেমিডিস কিন্তু আমি সেখান থেকে বার করতে পারিনি, প্লাস নেগেটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলো বার করতে পারি। নিউমোলজি হচ্ছে সেই জায়গা যেটা কিন্তু আমি এসে অবশেষে পেলাম। নিউমোলজিরই একটা পার্ট, মানে যেটা সংখ্যা তত্ত্ব, তো সেখান থেকেই নেম চেঞ্জের একটা পার্ট এসছে। নেম চেঞ্জ মানে নামের যে আমাদের যে নাম আছে, নামের যে অক্ষরগুলো আছে, সেই প্রতিটা অক্ষরের যোগফল রয়েছে, এবং সেই যোগফলটা কি আছে এটা হচ্ছে মেন পার্ট। কারোর যোগফল যদি এসে যায় 8, তাহলে খেলা শুরু তারপর থেকে, সেদিন থেকে তার জীবনে খেলা শুরু হবে, যেটা তার বাবা মাও তার অবস্থাটা মানে বুঝতে পারবে না, এবং পাড়া প্রতিবেশীও বুঝতে পারবে না। সেই ব্যক্তি শুধু জানবে জীবনটা কিভাবে সে স্টার্ট করলো। এবার ধরুন সেই 8 যদি তার নামে থাকে, যেটা আমার ক্ষেত্রে ছিল, এবং এটা আমি কারোর কাছে কোনো অ্যান্সার পাইনি, কিন্তু আমি বড় বড় মহাজ্যোতিষ যারা রয়েছেন সেই সময় যারা ছিলেন, আমি কিন্তু তাদের কাছ থেকে প্রশ্ন করে কিন্তু কোনো অ্যান্সার আমি পাইনি, এবং আমাকে কিন্তু তারা কোনো পথ দেখাতে পারেনি। আমি নিজেও চর্চা করেছি, তাদের কাছেও গেছি, তাদের সঙ্গে আলোচনা করছি, তারাও কিন্তু বৈদিক সংখ্যাতত্ত্ব একটা তারা করতেন, কিন্তু সেটা কিন্তু সেরকম ফলপ্রসূ ছিল না। পরবর্তীতে আমি যখন এই জিনিসটাকে নিয়ে পড়াশোনা শুরু করি, আমিও কিছুটা রিসার্চ করেছি, কারণ রেমেডিস পার্টটা আমার সম্পূর্ণ নিজস্ব। সেখান থেকে কিন্তু আমি এই কন্ডিশনটাকে কিন্তু চেঞ্জ করতে সমর্থ হয়েছি, এবং এখন আমি বলতে পারি যে আমার পশ্চিমবঙ্গে আমার ক্লায়েন্টস বলতে পারেন খুব কম, কারণ এখানে জ্যোতিষটা বেশি পপুলার রয়েছে। সারা ভারতবর্ষে কিন্তু নিউমোলজি দখল করে ফেলেছে, এবং তারা জানে যে আমার কোনটা দরকার, এবং তারা আসছে অনলাইনেই, আমি অনলাইনেই বেশি করি। তারা রেজাল্ট নিচ্ছে, চলে যাচ্ছে। খারাপ লাগে, আমি বাংলায় রয়েছি, বাংলায় যে কোনো নতুন জিনিস, কারণ আমি কেন পুরনোতে পড়ে থাকবো? আমার যখন এখানে একটা জীবন থমকে গেছে, তখন আমি দেখি নিউমোলজিতে কি আছে। সংখ্যাতত্ত্ব হচ্ছে এমন জিনিস, আপনার জীবনকে কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা রাখে, ম্যাজিক করার মতন ক্ষমতা থাকে। কাউকে দরকার নেই, আমাকেও দরকার নেই, আপনাকেও দরকার নেই, যে কেউ চাইলে পারে তার জীবনটাকে কিন্তু তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে ঠিক পৌঁছাতে পারে। সেই কাজটাই করে দেবে এই সংখ্যাতত্ত্ব। আচ্ছা, এই সংখ্যাতত্ত্ব হিসাবটা কিরকম ভাবে হয়? আমি যে হিসাবটা করি লসু গ্রিড বলে, আমি এটাকে বার্ড গ্রিড বলি। সংখ্যাতত্ত্বের মূল পার্ট হচ্ছে মূল্যাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। এই দুটোই কিন্তু নির্দিষ্ট করে দেয় এরকম। মূল্যাঙ্ক কি হবে, মেইন ডিপেন্ড করে মূল্যাঙ্ক, মানে আপনার জীবনটা কি হতে যাচ্ছে, আর তার সঙ্গে ইংরেজিতে যেটাকে বলে ড্রাইভার আর কন্ডাক্টর, আমি বলি কিং নাম্বার আর কুইন নাম্বার। কিং এর নাম্বার হচ্ছে এখানে খুব মাহাত্ম রয়েছে, আর একজন কন্ডাক্টরেরও খুব প্রয়োজন রয়েছে। আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে কাজ করে। জেনারেলি 8 যখন উঠছে বারবার করে, 8টাই মানুষকে বেশি ভোগায়, আমি এটা দিয়েই এক্সাম্পলটা দেব। 8 মূল্যাঙ্ক ধরলাম কারোর, মানে মূল্যাঙ্ক বার করার নিয়ম হচ্ছে তার যে জন্ম তারিখ আছে, তাহলে জন্ম তারিখ হতে পারে 17 তারিখ, জন্ম তারিখ হতে পারে 8 তারিখ, জন্ম তারিখ হতে পারে 26 তারিখ, যে কোনো মাসের, তাদের কিন্তু মূল্যাঙ্ক হবে 8। এইবার ভাগ্যাঙ্কে আসবো, টোটাল ইয়েটাকে যদি একটা অপরের সঙ্গে যদি যোগ করা যায় তাহলে আসবে ভাগ্যাঙ্ক, এবং ওটাকে সিঙ্গেল ফর্মে নিয়ে আসতে হবে, সেটা আসবে, তাকে বলে ভাগ্যাঙ্ক এবং কুইন নাম্বার। এই কুইন নাম্বার এবং মূল্যাঙ্ক আমি একটু আগে বললাম, উদাহরণ দিয়ে এবার বলে দিই। 8 এর সঙ্গে 2, 8 হচ্ছে শনি আর 2 হচ্ছে চন্দ্র। 8 এর সঙ্গে যার চন্দ্র পড়ে গেল, খেলা শুরু হয়ে গেল। মানে নেগেটিভ দিক দিয়ে বলছেন না পজিটিভ দিক থেকে? আগে তো বলতে হবে তার জীবনে কি কি দুর্বিষহ দিন যাবে। আচ্ছা, আগামী দিনে। হ্যাঁ, ফার্স্ট কারোর যদি 8 এবং 2 শুরু হয়ে যায়, তাহলে এবার কি হবে, যে কোনো প্রচেষ্টা জল ঢেলে দেবে। আচ্ছা, এই 8 আর 2টা আসলো কিভাবে? 8টা বললাম যে কারোর জন্ম তারিখ যদি 26 হয়, 17 হয়, অথবা 8 তারিখ হয়, যে কোনো মাসে, আচ্ছা, তার মূল্যাঙ্ক 8 আসবে। আচ্ছা, এবার 8 আসলো, আমি কেন এটা বুঝিয়ে বলছি এক্সাম্পল দিয়ে, কারণ হচ্ছে মূল্যাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কেন জীবনে জরুরি। আমি আমার রাশি নাই জানতে পারি, আমি আমার নক্ষত্র নাই জানতে পারি, আর আমি যদি রাশি নক্ষত্র জানি, তাতেই যে আমার পথ একদম মানে ক্লিয়ার হওয়া শুরু হবে এমন কোনো ব্যাপার নেই। মূল্যাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যতক্ষণ পর্যন্ত টিউনিং না করা থাকে, আমার যে বার্ড গ্রিডটা আছে, বার্ড গ্রিডটা যদি টিউনিং না করা, তাহলে তার এফেক্ট কিন্তু ভুগতে দেওয়া। 8 বলে না, আরো বিভিন্ন সংখ্যা রয়েছে, যাই হোক আমি এটা পরে আসছি। 8, 2 আসলে কিন্তু কি হবে জীবনে, সে যে কোনো প্রচেষ্টা যখনই নিতে যাবে তখনই জং লেগে যাবে। 8 হচ্ছে লোহা, আর চন্দ্র হচ্ছে জল, বরফ, স্নিগ্ধ। এই দুটো যখনই কাছাকাছি আসবে জং লেগে যাবে। একটা কাজ যখনই সে শুরু করতে যাবে তখনই কিন্তু তার জং লাগে। না, আমি বলছি ধরুন এই যে 8টা তো বললেন যে এরকম ভাবে আসছে, 2টা কিরকম ভাবে আসলো? 2টা আমি বলে দিচ্ছি, ওটাই বলছি। টোটাল যে জন্ম তারিখ, ধরো 26/12/1971, আচ্ছা,
তাহলে পরে এই টোটালটাকে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু এই 2 সংখ্যাটা আসবে। আচ্ছা, টোটালটা ঠিক আছে। যোগ করে টোটালটাকে যোগ করতে হবে, ধরো আসলো গিয়ে 11, 1 + 1 2, ধরো যোগফল আসলো 11, হুম হুম, ওটাকে ওটাকে আমাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নিয়ে আসলে হলো 2, 2। তার মানে 8 হলো, 2 হলো। ফার্স্ট জরুরি হচ্ছে এটা। আর যতক্ষণ পর্যন্ত, যেমন আমি নিউরোলজির সঙ্গে একটু ইয়ে করছি আর কি, তফাৎটা কোথায়, মানে কি এখানে কি সুবিধা ওখানে কি সুবিধা নেই আমি পাবো না। জ্যোতিষে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন বিচার করে কারোর ক্ষেত্রে দেখা গেল শনি খারাপ, তাহলে শনি খারাপ মানে ওখানে কম্পালসারি হচ্ছে তাকে নীলা দিয়ে দেবে, হ্যাঁ, প্রবাল দিয়ে দেবে বা ক্যাটসাই দিয়ে দেবে, তার অবস্থান অনুযায়ী দেবে। কিন্তু দেখা গেল এই কেন বার্থ গ্রিড জরুরি, দেখা গেল ওর যে শনির যে কন্ডিশন রয়েছে, ক্ষেত্রে যেটা আমি বললাম 8, নামে 8, মূল্যাঙ্ক 8, অলরেডি ওজন বাড়া শুরু হয়ে গেছে। মানে আমার তো এমনি আমি কমজোর আছি, তার উপরে আরেকটা ধরো আমার বাঁ হাতটা ব্যথা, আমি বাঁ হাতটা ডাক্তারের কাছে, তুমি ধরো ডাক্তার, আমি তোমার কাছে এসেছি যেটা আমার একটু কিভাবে কমানো যায়, তখন নিয়ম কি হবে? তাহলে এই হাতে আমার ইয়েটা একটু রিলিফ করার জন্য একটু ওজনটা কমাতে হবে, নাহলে যদি এই হাতে যদি বোঝা দিয়ে রাখি তাহলে তো হবে না। কিন্তু বাস্তবে দেখা গেল ওর উপরে একটা পাথর চাপিয়ে দিলাম আমি, তাহলে কি দাঁড়ালো? আমার ব্যথাটা কি রেমিশন হবে নাকি আরো বেড়ে যাবে? আমার আজকে যাও বা আমি চলছিলাম, কাল থেকে আরো খোরানো শুরু হয়ে যাবে। আচ্ছা, তো ব্যালেন্স যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যান্সার মেলা খুব কঠিন। এমনি জীবনে আমি যেটা খুব উদাহরণস্বরূপ বলে থাকি, যে আমি বলছি না নতুন কোনো গাড়ি, ধরো তোমার একটা সাইকেল আছে, আমার একটা সাইকেল আছে, আমার সাইকেলটা ওয়েল কন্ডিশন, মানে ভালো চলে, প্যাডেল দিলে খুব ভালো স্পিড আছে, ব্রেক আছে, বেল আছে, সব ঠিক আছে। কিন্তু তোমার ক্ষেত্রে গিয়ে দেখা গেল ফ্রিটা ডিস্টার্ব আছে, ঠিক আছে, অথবা ব্রেকটা ডিস্টার্ব আছে। এবার তুমি রেসিং এ আসলে প্রথম যোগ্যতাতেই তুমি পিছিয়ে, তারপর তো তুমি যখনই রাস্তায় নামবে তখনই দেখা যাবে তুমি ক্রমশ পিছিয়ে পড়ছো, তাই তো? কারণ প্রথম হচ্ছে যোগ্যতা। আমার যদি গ্র্যাজুয়েশন না থাকে আমি মাস্টার ডিগ্রি পড়তে পারবো না, বা মিনিমাম কিছু চাকরি আছে সেটা গ্র্যাজুয়েশন মাস্ট। আমার এই নয় যে গ্র্যাজুয়েশন আছে মানেই আমি চাকরি পেয়ে গেছি, তাহলে নয়, আমাকে তো তারপর তো যোগ্যতার পরীক্ষা দিতে হবে। কিন্তু মিনিমাম যোগ্যতা হচ্ছে আগে আমি ওটা অ্যাপ্লাই করতে পারবো তখনই যখন আমার যোগ্যতা থাকবে গ্র্যাজুয়েশন। আমার বার্থগ্রিড যখন ব্যালেন্স থাকবে তখন আমার যোগ্যতা তৈরি হলেও আমার লড়াই, আদারওয়াইজ আমি কিন্তু ওই ভাঙা ব্রেক নিয়ে কিন্তু আমি যুদ্ধে জিততে পারবো, ইম্পসিবল ব্যাপার। তাহলে কি আমি এটা মানে বলতে পারি যে জ্যোতিষ ভার্সেস নিউরোলজি? অ্যাকচুয়ালি ওটা বলা যায় না, কারণ জ্যোতিষকে যদি আমি পুরো ভ্যানিশ করে দিই তাহলে আমার শিক্ষাও অপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, কারণ হচ্ছে একটা জিনিসের মধ্যে দিয়ে আজকে ওটা দিয়ে এসছি বলেই কিন্তু আমার খোঁজটা বেড়েছে। আজকে কোনো জিনিসই ছোট নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইনকমপ্লিট রয়েছে, ওটাকে নিয়েই ঘষা মাজা যেটা দরকার ছিল সেটা না হয়ে এখন তারাপীঠ মেসেঞ্জার হয়ে গেছে আর কি, তারাপীঠ কামাখ্যার মধ্যে ঢুকে গেছে। কিন্তু খোঁজটা যেটা আছে, কেন আমার এটা আসছে না বেরিয়ে, কেন একটা মানুষকে আমি যখন রেমিডিস দিচ্ছি তারপরেও কেন তার সমস্যা রয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরেও যেন সেই সমস্যাগুলো সে বারবার করে ফিল করছে। অথবা এই একটু আগে তোমাকে বললাম যে বার্থগ্রিড দিয়ে যে যদি আমার ব্যালেন্স ঠিক না হয়, আমার 8 বেড়ে রয়েছে, তার উপরে যদি আরেকটা আমাকে প্রবাল, মানে ক্যাটসাই প্রবাল যাই হোক, নীলা আমার যদি চাপিয়ে দেওয়া হয়, আমি তো আরো খোঁড়ানো শুরু করবো। এবং বাস্তবে হয় এই ঘটনাগুলো, দেখা গেল যে রেমিডিসের পর অনেকে দেখা যায় খোঁড়ানো বেড়ে গেছে যদি সেটা ঠিকঠাক না হয়। আচ্ছা, প্রতিকার নির্ধারণ করা অত্যন্ত জরুরি। নিউরোলজিতে কি রেমিডিস আছে? অবশ্যই আছে। এই রেমিডিস কি পাথরই বলা যেতে পারে? নিউমোলজিতেও স্টোন ব্যবহার করে, মানুষের স্টোন ব্যবহার করে, কিন্তু দেখ একটা মেন পার্ট হয়ে গেছে এখন আসল গ্রহরত্ন কি আদৌ আছে, আমার এটা নিয়ে আমিও খুব চিন্তায় আছি। আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্রেসলেট, খুব সহজলভ্য ব্রেসলেট, খুব সহজলভ্য, যে কোনো অনলাইন প্রোডাক্ট জায়গা থেকে কেনা যেতে পারে, আর এখানে ঠকানোর সম্ভাবনা অনেক কম। একটা মানুষ, ধরো আমি কারোর ট্রিটমেন্ট করলাম, কারোর প্রতিকার দিলাম, সেই মানুষটাকে আমি বলে দিলাম যে আপনাকে বিভিন্ন পাথর দামি দামি নিতে হবে, সেই লোকটার ক্যাপাসিটি কোথায়? তা সত্ত্বেও মানুষ কিন্তু ধার বাকি করে কিন্তু সেটা নেওয়ার চেষ্টা করে যখন সেটা নিল, সেটার গুণ নেই বলেই হোক অথবা সেটা ঠিক না হওয়ার জন্যই হোক, সেই মানুষটা কিন্তু তাকে পস্তাতে হয়। আর সেই একই জায়গায় দেখা গেল যে একটা যেখানে 30,000 টাকা পাথরের দাম, সেখানে একটা মোটামুটি 450-500 টাকার মধ্যে একটা ব্রেসলেট মানুষ ইজিলি নিতে পারে, কোনো ব্যাপারই নেই, তার চাপই হবে না। হয়তো এই মাসে একটা নিল, পরের মাসে একটা নিল। কিন্তু
এটা একটা মজা আছে। কেন বলছি ব্রেসলেটটা কেন মজা, বিভিন্ন এই যে গ্রহরত্নগুলো সব বেরিয়ে যাওয়ার পরে যে ছাঁটগুলো থাকে, যে খণ্ড পাথরগুলো পড়ে থাকে, সেগুলোকেই কিন্তু পুঁথি বানিয়ে, ক্রিস্টাল বানিয়ে, সেগুলোকে দিয়েই কিন্তু ব্রেসলেটগুলো তৈরি হয়। আচ্ছা, খুব সিম্পল, এবং যার জন্য এটা এত সহজলভ্য, এত কম পয়সায় আমি পেতে পারি। এবং তাছাড়া সংখ্যাধিক্যের কারণে, সংখ্যা বেশি থাকার কারণে কাজটাও ভালো আসে। আর আমি যেটা চাইছি, বা যে কারণে আমি কাউকে দিয়েছি, যে মানুষটা পড়লো, সে মানুষটা একটা ভাইব্রেশন তো টের পায়। আচ্ছা, আমি সেটাই দিই। আমি নিজে যেটা রিসার্চ করি সেটাই কিন্তু মানুষকে দিই। আমি নিজেও কিন্তু এটার রিয়াকশন আমি দেখেছি, দেখবার পরেই কিন্তু সেগুলো আমি মানুষকে দেয়া শুরু করেছি। তা সুতরাং প্রতিকার নির্ধারণ এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেই জিনিসটা না হলে পারে, আর সঠিক ক্যালকুলেশনটা যদি আমার কাছে না আসে, তাহলে পরে এই এখনকার পৃথিবীতে এমনি এখন প্রচন্ড কম্পিটিশন চলছে, প্রচন্ড। এক একটা ছেলে মেয়ে মানে লাখে লাখে, একটা কোনো চাকরির পরীক্ষা কোথাও যদি দেখা যায় ফর্ম বেরিয়েছে, মানে এত কম্পিটিটর, প্রত্যেকেই কিন্তু যোগ্য, প্রত্যেকেরই যোগ্যতা আছে। এবার ব্যাপারটা হচ্ছে ভাই, তার মধ্যেও তো দেখা যাবে যে অনেক লোকেরই তো লাখ ভালো থাকতে হবে, সেখানেও কিন্তু লড়াই। লাস্টে গিয়ে দেখা যায় কিন্তু যে তোমার একটু কিন্তু কি বলবো, তোমার একটু লাখ দরকার। মানে ভাগ্য বলে কিছু একটা আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু ভাগ্য বলে বসে থাকলে, মানুষকে বসে থাকলে চলবে। নিউমোলজি যে মূল পার্ট আমাদের, যেটা বলা হয়, আমি যেটা বলি মানুষকে, একটা মানুষ যখন পৃথিবীতে আসছে, যেহেতু আমরা পূর্বজন্ম পরজন্ম আমাদের মধ্যে রয়েছে, তারা 50% কর্মা নিয়ে আসছে, আর 50% হাতে আছে। এই 50% আমার হাতে। আমি ধরলাম আমি যে 50%টা নিয়ে এসছি কর্মা, সেই কর্মাটা টোটালি নেগেটিভ। এই কর্মটা তার কোন কাজের জন্য পেয়েছে সে? ধরো মানুষ দেখবে জীবনে কেউ শুরুতেই দেখা গেল যে সে মানে সেই যুদ্ধের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, প্রচন্ড স্ট্রাগলের মধ্যে পড়ে গেছে। এখন যে স্ট্রাগলের মধ্যে পড়ছে, সেখানে মানুষ, সাধারণ মানুষ যেরকম ধারণা করে, তার মানে আমার কর্ম এত ঠিক ছিল না, সেজন্য আমাকে এই শাস্তিগুলো নিতে হচ্ছে বা পেতে হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক, এই 50% কর্মাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি। জ্যোতিষ বা সংখ্যাতত্ত্ব হচ্ছে এমন একটা জিনিস, এটা আমাদের ভাগ্যকে ম্যানিপুলেট করতে সাহায্য করে। এটা হচ্ছে আমার কথা। আমি ঘরে বসে আছি, আমার ভাগ্য ভালো, আমি রাজা হয়ে যাবো, জীবনে হবে না, জীবনে হবে না। আমাকে মিনিমাম কাজটুকু করতেই হবে। এই জিনিসটা বুঝতে হবে আমাকে, যে আমি যখন যার কাছেই যাই না, একটা মানুষ যখন কারোর কাছে যাচ্ছে, তিনি রাতারাতি চেঞ্জ করতে পারবে না। আজকে আমি যে বার্থডে ব্যালেন্সটা করে দেবো, মানে সাইকেলটাকে কন্ডিশনে নিয়ে আসলাম, যুদ্ধে নিজেই তরবারি নিয়ে সামনে দাঁড়াতে হবে, তোমাকে ভাগ্য সাহায্য করবে। তোমাকে বলেনি যে তোমাকে নিয়ে গিয়ে সিটে বসিয়ে দেবে, তুমি কালকেই পেয়ে যাবে, ইম্পসিবল না। তা এই জন্য বলছি যে 50% খেলা হচ্ছে আমার হাতে আছে। এই 50% দিয়ে আমি ইতিহাস চেঞ্জ করতে পারি, আমি চেঞ্জ করতে পারি। কেউ যদি মনে করে যে আমি চেঞ্জ করতে পারবো, দ্যাটস এনাফ। সে নিজেই দেখবে বাকি জীবনটা কি হবে। এছাড়া এখন কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারোর একটু লেটে ভাগ্যোদয় হয়। এখনকার দিনে জেনারেলি এটা এমনি লেটে হয়ে গেছে, কারণ একটা ছেলে পড়াশোনা করে, চাকরির লড়াই করে, তার চাকরি পেতে গেলে দেখা যাচ্ছে তার বয়স কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এখন সবাই বেশি বয়সে গিয়ে তারা বিয়েও করছে। সুতরাং এখন এজটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেছে। সবারই তো আমি বলবো যে এখন একটু টাকা পয়সার মুখ দেখতে হলে 40-42 হয়ে যায় নর্মালি। তাই এই লড়াইটা সবাইকেই করতে হচ্ছে, কিন্তু আমি মনে করি ফার্স্ট ফেজ লড়াই থাক। কারণ পরবর্তীতে যখন আমি সাকসেসটা পাবো, আমার এখন শক্তি রয়েছে, আমার এখন সহ্য শক্তি, সমস্ত কিছু বেশি রয়েছে। আমি ফার্স্ট লাইফটা দিই না, সেকেন্ড লাইফটা কিন্তু আমার অনেক বেশি কংক্রিট হবে। বুড়ো বয়সে গিয়ে কারোর চাকরিটা চলে গেল, বুড়ো বয়সে গিয়ে আমার দেখা গেল আমার অর্থ নাশ হয়ে গেল। আমি যদি প্রথমে এই জিনিসগুলোকে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে পরে আমি মনে করি বেটার রেজাল্ট হবে। এই কাজটাই সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি দ্বারা সম্ভব হয়ে থাকে। এটা মানুষের জীবনে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, সঠিক সিদ্ধান্ত নিতে কতটা নির্ভরযোগ্য এই নিউমোলজি? অনেকটাই নির্ভরযোগ্য। এই কারণে বলবো, কারণ হচ্ছে যে প্রথম যখন মানুষ জীবন শুরু করে, তখন অনেকের মধ্যে নানা প্রশ্ন থাকে, এটা আমার নেওয়া উচিত হবে কি হবে না। সাধারণ মানুষ কিন্তু এই ডিসিশনটা নিয়ে বারবার এর কাছে যায়, মানে বাবার কাছে জিজ্ঞাসা করছে, তার কাকার কাছে জিজ্ঞাসা করছে। আমি বলবো যে আমি যখন জন্ম নিয়ে পৃথিবীতে এসছি, আর আমি যদি নিউমোলজি বা জ্যোতিষ মানি, এটাকে মানতেও হবে, না হলে তো এমন হতে পারে অনেক মানুষ আছে, যেরকম কেউ আছে যারা এটা অতটা বিশ্বাস নাও করতে পারে। যারা বিশ্বাস করেন, আমি তাদের কথা বলছি, যে তাদের ক্ষেত্রে এটা খুব জরুরি। কারণ আমি একটু আগে যে দুটো নাম্বার নিয়ে বললাম, 8 এবং 2,
দেখা গেল যে আমার আর্টের ক্ষেত্রে আমি আমার আর্ট মূল্যাঙ্ক রয়েছে, আর আমি ডিসিশন নিচ্ছি যে আমি একটা ব্যবসা করব, সেই ব্যবসাটা হবে জুয়েলারি। আপনি এটা মানে আপনি 200% লিখে দিতে পারেন, সেই ছেলেটা প্রচন্ড রকম ভাবে ব্যর্থ হয়। আচ্ছা। তার কারণ হচ্ছে তার নিজের যে পার্টটা রয়েছে। মানুষের তো বলে না যে একটা চাকরি পেতে গেল তো সেখানে ধরুন ডাক্তারি পড়তে যাচ্ছে বা কিছু, তার নির্দিষ্ট সেই সায়েন্স পড়া থাকতে হবে বা কিছু, তার মানে ওখানেও কিন্তু একটা কিছু লাগছে, এখানেও কিন্তু কিছু একটা লাগছে। আমি আমি যদি যেতাম আর্টের সঙ্গে রিলেটেড হচ্ছে লোহা, আমি যদি যেতাম রিয়েল এস্টেট, অথবা আমি নিজে ব্যবসা করতাম, অথবা আমি হার্ডওয়্যারের কোনো ইয়েতে যেতাম, অথবা আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড ইয়েতে যদি যেতে পারি, আমার কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট আসবে। এবং আমার কেন বলি এটাকে, যে খুব অল্প পরিশ্রমে যেখানে আমি সাকসেস পেতে পারি, আমার যদি জানা থাকে আমার মূল্যাঙ্কটা কি, আমার ভাগ্যাঙ্কটা কি, আমি কিন্তু কম শক্তি ব্যয় করে কিন্তু আমি সাকসেস পেতে পারি। আর যারা এটা নিজেরা করবেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে লড়াইটা একটু করতে হবে। আমি বলছি না কেউ কিছু পারবে না, প্রত্যেকে কিন্তু যে যেটা মনে করে পারবে, কিন্তু দেখা গেল যে এত বেশি তাকে ক্ষয় করতে হলো, হ্যাঁ, ওই পাওয়ার সময় না তার আর মূল্যটা আর থাকে না, তার সে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হ্যাঁ, নিজের মানে ভেতর থেকে ভেঙে যায়, সুতরাং তারপরে গিয়ে সে আর এনজয় করতে পারে না। অথচ এই ইঞ্জিনিয়ারিং পড়বার জন্যই একটা মানুষ বা একটা ছেলে বা ডাক্তারি পড়বার জন্য কত প্রথমে অ্যাম্বিশাস ছিল, তারপরে আমি ডাক্তারি পড়ছি, আমি স্টেথো লাগিয়ে একটা মানুষের চিকিৎসা করবো, এটা কিন্তু একটা অন্য রকমের এনজয়মেন্ট। হ্যাঁ, কিন্তু এত বেশি লড়াই করতে হয়েছে আমাকে, আমার ওই তিক্ততা এসে গেছে। আমি কিন্তু তখন হয়তো কেউ পেয়েছে, আমি বলবো না পায় না, হ্যাঁ, মানুষ চেষ্টা করলে পায় না এরকম কোনো ক্ষমতা নেই, কেউ আটকে রাখতে পারবে না। নিজের একটা কিন্তু জোর, এই যে বললাম 50% জোর কিন্তু আমার কাছে দিয়েছে, আমি এটা দিয়ে অনেক কিছু সম্ভব করতে পারি। কিন্তু এটা আমাকে সুবিধা দেয়, নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব আমাকে এই সুবিধা দিচ্ছে যে আমি কোন লাইনে চাকরিটা করতে গেলে বা কোন লাইনে আমি ব্যবসাটা করতে গেলে আমি একটু আয়াসে, মানে আমি ওর থেকে কম শক্তি ব্যয় করে আমি জিনিসটাকে সাকসেস পেতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে পারে, খুব ভালো অ্যাচিভমেন্ট। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোন সময় আমরা এখানে নির্ধারণ করি, যেটা যে কোন সময় এই উদ্যোগটা নেওয়া ঠিক হবে। এই সময়টা, যে সময়টা, এই সময়টা কোনো মানুষ মনে করলো যে কালকে আমি একটা ব্যবসা শুরু করে দেবো, অথচ দেখা গেল কালকের দিনটা কিন্তু মানে এমনি যে টাইমটা ওর চলছে, সেই টাইমটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। ওকে এমনি কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা থেকে সরে থাকতে হবে, কিন্তু ও কি করতে যাচ্ছে, ও একটা ইনভেস্টমেন্টের জায়গায় যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু তাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে, হয়তো হতে পারে ফ্রড হয়ে যেতে পারে। আর এই যে নিউমোলজিতে যে সংখ্যা তত্ত্বর যে পার্ট, মানে আমরা যে সংখ্যাগুলোকে এত ভ্যালু দিই, কেন ভ্যালু দিই? আজকে একটা মানুষ দেখা যায় যে প্রচুর, মানে সে জীবনে শেষ বয়সে এসে, এক সময় তার প্রচুর টাকা পয়সা ছিল, শেষ জীবনে এসে সে হ্যাভ নট হয়ে গেছে, তার কাছে এক কপর দোকানেই তার একটা রুটি কিনে মানে খাওয়ার সময় মানে মানে উপায় তার নেই। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই ব্যালেন্স গুলো কিন্তু তাদের ক্ষেত্রে খুব জরুরি। এবং আমি তো তখনই জানবো যখন এই জিনিসটা নিয়ে আমি আমার বিশ্লেষণটা করাবো, এবং আমি বলি এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথম জীবনে টাকা করে গেলাম, এটা ইম্পর্টেন্ট না, তার আগে ইম্পর্টেন্ট টাকাটাকে স্থিরভাবে রাখা যায় কিনা। টাকা আসলো কিন্তু সব শেষ হয়ে গেল, কোনো লাভ হলো না আমার জীবন, কোনো লাভ হলো না। আচ্ছা, এই যে বিভিন্ন ব্যক্তির যে নাম আমি দেখি, প্রথমে একটা বা কোনো কোম্পানির নাম থাকে, তার মধ্যে একটা বা দুটো অক্ষর বাদ দিয়ে দেওয়া হয় বা দুটো অক্ষর জোড়া হয়, এই জিনিসগুলো কি নিউমোলজির মধ্যেই পড়ে? নেম নিউমোলজি, নেম নিউরোলজি। নেম নিউমোলজি হচ্ছে একটা ভাস্ট চ্যাপ্টার। নাম চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা ঠিক ওই রকম না, মানে যে কোনো একটা নাম, তপন, TAPAN, ROY। এখন ব্যাপারটা হচ্ছে একটা নামকে মানে টোটাল যোগফল বার করলে হয়তো দেখা গেল সেখানে সংখ্যাটা আসলো, এমন একটা সংখ্যা আমরা সেখানে পেলাম যে সংখ্যাটা কিন্তু তার পক্ষে কিন্তু খুব সুবিধাজনক হবে না। 9 বেরোলো, 9 বেরোলো তার হয়তো, আমি টোটাল করে বলছি না, মানে আমি এমনি একটা উদাহরণ দিয়ে বলছি। নামের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না আমাকে। জীবনে হয়তো বহু কষ্টকর মুহূর্তের মধ্যে পড়তে হতে পারে। হুম, আমি নিজে একটু আগে বললাম যে আমার যে এক্সপিরিয়েন্স, যে নামে যদি কারোর আর্ট থাকে, যেটা আমার ছিল, আমাকে কিন্তু জের বইতে হয়েছে। এবং সেই জন্যই আমার কিউরিওসিটিটা হয়েছিল, যে কারণ আমি জানতাম যে কোনো একটা অদৃশ্য ব্যাপার রয়েছে, আমার নামটার উপরে সন্দেহ আমার বহু আগে পড়েছে, যার জন্য কিন্তু আমাকে খুঁজতে বেরোনো এবং খুঁজে পাওয়া।
এখন একটা সুবিধা হয়েছে, আমি এখন নিউমোলজি চর্চা করছি, এবং এই সময়ে বেশ কিছু মানুষ ভারতবর্ষে যারা নিউমোলজিতে এগিয়ে এসছেন এবং বহু মানুষকে পথ দেখাতে পারছেন, পজিটিভ পথ দেখাতে পারছেন। মানে এই সুযোগটা কিন্তু আমাদের ছিল না আমার সময়। আমি তো বলছি, আমি যদি পেতাম আমি প্রচন্ডভাবে উপকৃত হতাম। আমি হয়তো আমার কষ্ট অনেক কমে যেত, অনেক কমে যেত, আমাকে এত কাঠখড় পোড়াতে হতো না। হ্যাঁ, কারণ সেই হিসেবে আমার ফ্যামিলি সেই হিসেবে টিচিং লাইনেই রয়েছে। তা সেক্ষেত্রে আমার বাবা ছিলেন হেডমাস্টারও ছিলেন, এবং উনি কিন্তু জ্যোতিষ চর্চা করতেন। তা আমি তো ওনার কাছ থেকে কিছু পাইনি। আমার তো প্রথম ইয়েটা ছিল যে আমার বাড়িতে যেহেতু একজন মানুষ ছিলেন, আমার তো জানাটা দরকার ছিল, আমার আরেকটু সুবিধা হওয়ার দরকার ছিল, কিন্তু আমি সেই সুযোগটা পেলাম না। আমাকে নিজেই হাল ধরতে হলো। হাল ধরতে ধরতে আজকে এই এই কন্ডিশনে এসেছি, এবং জীবনের প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ করা যায়। নিউমোলজি হচ্ছে যে কোনো মানুষকে ম্যাজিশিয়ান বানিয়ে দিতে পারে। আমি এটা মজা করে বলছি না, আমি খুব দৃঢ় কণ্ঠে বলছি। যে কেউ, তুমিও যদি মনে করো তুমি ম্যাজিশিয়ান হয়ে যাবে। মানে কারণ হচ্ছে যে এরকম হয় না, অনেক মানুষ আছে আমি এই কাজটা করব, কিন্তু কাজটা করতে পারছে না। কাজটার প্রতি তার ভালোবাসা রয়েছে, ন্যাক রয়েছে, সবকিছু রয়েছে, বারবার কি হচ্ছে, বারবার মার খাচ্ছে। তাহলে সে তার ইচ্ছার সে যদি ব্যালেন্স করে, সেই অনুযায়ী যদি সে যদি মুভ করে, আমি ব্যালেন্সের আগে একরকম, ব্যালেন্সের পরে আরেক রকম, ওটা কিন্তু একটা এন্ড হবে। মানে যে এন্ডটা হবে সেটা গুড এন্ড হবে। আর না থাকলে কি হবে, না থাকলে অনেক ব্যাড এন্ড হতে পারে। মানে কি বলবো, সে মানুষের ব্যবসা ফেল হয়ে গেলে বা কোনো উদ্দেশ্য যদি মানুষের ফেল হয়ে যায়, কিছু মানুষ আছে লড়াই করতে পারে, কিন্তু কিছু মানুষ আছে কি বলবো, খারাপ পথ বেছে নেয় অনেকে। তবে আমি এটুকু বলতে পারি, আমার কাছে বহু মানুষ ফোন করেন, চেষ্টা করি আর কি, বলছি না যে পারবোই আমি আপনাকে ইয়ে করে দেবো, কারণ সেটা নিজের উপরও খানিকটা ডিপেন্ড করে। কিন্তু আমার সঙ্গে কথা বললে এরকম যদি পরিস্থিতি কারোর হয় যে তার লাস্ট ডিসিশন নেওয়ার সময় হয়ে গেছে, আমার সঙ্গে সে কথা বলতে পারে, যে কোনো সময় সে আমাকে ফোনে পেতে পারে। আমি কিন্তু প্রত্যেকের ফোন নিজে ধরি, কারণ আর আমি খুব চুজি। আমি ইচ্ছা করলেই মানে ওই রাশি রাশি লোক নিতে পারতাম, কিন্তু ভালো লাগে না। অ্যাকচুয়াল কি হয়, যেমন রেমিডিসটা আমি বললাম না একটু আগে, যে আমি যাদের চর্চা করি, আমি হয়তো তোমার সঙ্গে আজকে পরামর্শ করলাম, আমি আজকে তোমাকে কোনো রেমিডিস দেবো না, আমি 3 দিন বাদে দেবো। তুমি যদি আমাকে আরেকটু সময় দাও, আরো ভালো, আরো ভালো হয়। কারণ হচ্ছে আমি ফাঁকিবাজি, মানে একটা জিনিস, তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি সলভ হয়, তুমি তো এসছো সেই জন্যই আমার কাছে। আর আমি নিজে যেহেতু ভুক্তভোগী ছিলাম, আমি এই অবস্থানটা খুব ভালো বুঝতে পারি। হ্যাঁ, যে তার যদি একটা বেটার রেজাল্ট হয়, ওই বলে না সবসময় 2 এ 2 যে 4ই হবে এরকম কোনো কথা নেই। 2 এ 2 কিন্তু নাও মিলতে পারে, 0 হতে পারে। আমি বলছি আমার সব আছে, আমার সব যোগ্যতা আছে। 2 এ 2 যদি সব ক্ষেত্রে 4 হয়, তাহলে সব ক্ষেত্রে তাহলে আমি চাকরি পাচ্ছি না কেন? আমার তো সব আছে, সব রকম যোগ্যতা আছে, তারপরও কেন পাচ্ছি? তার মানে এটা কিন্তু চেঞ্জ হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে কারো ক্ষেত্রে হয়তো, আমি একটা উদাহরণ দিচ্ছি, কারো ক্ষেত্রে হয়তো আমি ল্যাপিস দিলাম, কারো ক্ষেত্রে হয়তো ল্যাপিসটা দিলাম। নিয়ম অনুযায়ী ওকে ল্যাপিস দিতে হয়, কিন্তু আমি ল্যাপিস তার ক্ষেত্রে দিলাম, আমি অ্যাভয়েড করে আমি একটা অন্য জিনিস তাকে সাজেস্ট করলাম। আমি দেখলাম ওটার থেকে ওটা দিয়ে সময় নষ্ট না করে এটাকে দিলে এই জায়গাটা পার হয়ে যেতে পারে, হয়ে গেল। মেন পার্ট তো আমার তাই, আমার তো আর কোনো ব্যাপার নেই। আমি শর্ট মেথডটা পেতে চাই। আমার যে বললো যে আমার 45-এর পরে জীবনী উন্নতি হবে, তাহলে এই 45 বছর পর্যন্ত আমি কিভাবে করে খাবো? এই সময়টার মধ্যে মিডিল অফ দ্য টার্ম যাতে আমি করে খেতে পারি, ওটা তো আমাকে দেবেই, ওটা আমি পাবো, তার সঙ্গে এটা আমি পাবো, যাতে আমি এই সময়টা চলতে পারি। আমি রান নেওয়াটা যেন না ছাড়ি। হয়তো দেখা গেল এরকম অনেক মানুষ আছে যাদের কি বলবো, আন্ডারগ্রাউন্ডে বসে থাকতে হয়, তার কোনো কাজ নেই, সে চেষ্টা করলেও কিছু হয় না। মানে দুর্ধর্ষ সমস্ত অভিজ্ঞতা হয়। তা সেই অভিজ্ঞতা থেকে এটাই ভালো। সংখ্যাতত্ত্ব তাকে এই আরেকটা পজিটিভ পার্ট আছে সংখ্যাতত্ত্বের। আমি যেটা দেখলাম, যেটা বললাম এতক্ষণ, যে ব্যালেন্সের ক্ষেত্রে খুব মারাত্মক উপকার। আরেকটা উপকার হচ্ছে, আগেকার দিনে যারা জন্মগ্রহণ করতো, অধিকাংশেরই জন্মের যে সময়গুলো দিত সেগুলো অনেকে জানাও থাকতো না, একটা আন্দাজে বলতো। তারিখটা যদি বা পাওয়া গেল, জন্ম সময়টা পাওয়া যাচ্ছিল না। মানে সবই হচ্ছে একটা গোঁজামিল ব্যাপার চলছে আর কি। এবং আমি যখন এই ধরনের, কারণ এক্সপিরিয়েন্স যখন আমার হয়েছে, আমি তো প্রচুর প্রোফাইল দেখেছি, সেক্ষেত্রে আমি তো বলবো খুব অসুবিধা হতো, অন্ধের হস্তি দর্শনের মতন হয়ে যেত খানিকটা। কারণ অন্ধকারে কতটা হাতড়ানো যায়, আমি এটা ক্যালকুলেশন করে যতটা ভালো আমি বুঝতে পারবো, আমি আন্দাজে কতটা বুঝবো।
তা সেক্ষেত্রে আমাকে কিন্তু এই পজিশনটা দিয়েছে, কারণ আমরা সংখ্যাকে অত্যন্ত ভ্যালু দিই, যে কারণে আমরা আরেকটা জিনিস ছোট্ট মানে একটু এডিশন করে দিই, নেম চেঞ্জ নিউমোলজি অনেকে তো বলে মানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, তপনটা কিন্তু স্বপন হয়ে যাবে, তপন তপনই থাকবে, শুধু স্পেলিংটা চেঞ্জ হবে, হয়তো TAPN এর জায়গায় TOPN যেটাই হোক। আর এখানে যেহেতু প্রশ্নটা একটু আগে করেছিল আমাকে, আমি ওই প্রশ্নটা ওই জন্য একটু ফিরে গেলাম। এই যে এর একটা রিদিম আছে, যা খুশি কিন্তু চেঞ্জ করা যায় না। আমি একটা যে কোনো ওয়ার্ড নিয়ে চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা মিলিয়ে দিলাম, একটা ভালো সংখ্যা নিয়ে চলে এলাম, ব্যাপারটা এরকম নয়, একটা রিদিমের ব্যাপার। আমি একরকম ভাবে চলছি, তো এমন একটা সংখ্যা নিয়ে আসলাম, দেখা গেল যে এক সংখ্যার পরে 8 এসে গেল, বা এক সংখ্যার পরে 6 এসে গেল, কতখানি ডিস্টেন্স হলো, গ্রাফটা কিরকম উঠবে, গ্রাফ ডিস্টার্ব হবে, কিন্তু রিদিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি একটা রিদিমে চলতে, আমি চাইছি আমার সাকসেস হোক, আমার কিছু ব্যাড কিছু আমার সঙ্গে নিয়ে আসুক, এরকম নয়। এছাড়া আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমি কোন দিকে যাব। আমি যদি শিল্পী লাইনে যাই, আমি যদি অভিনেতা লাইনে যাই, তাহলে পরে আমাকে আমাকে সেই নাম্বারটা কিন্তু সেইভাবে নিয়ে আসতে হবে ক্যালকুলেশন। এক একটা নাম্বারের ক্যালকুলেশন এক এক রকম ভাবে হবে। আমি যদি কোম্পানি খাড়া করি, আমি যদি একটা নতুন বিজনেস করতে যাই, সেই বিজনেসের যে নামটা আমার হবে, আমি মানে এমন কোনো নাম যাতে না হয়, হয়তো দেখা গেল এদিকে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে দেখা গেল ওইটা আমাকে আগামী দিনে প্রচুর কেসের সম্মুখীন করবে, অনেক ল স্যুট হয়ে যেতে পারে আমার নাম। তা সুতরাং এই ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু খুব জরুরি। তাহলে এক একটা বিষয়ের জন্য এক একটা নামের স্পেলিং পরিবর্তন হতে পারে একই ব্যক্তির। সে যদি ব্যবসা করতে যায় একরকম পরিবর্তন, সে যদি চাকরি করতে যায় বা সে যদি শিল্পী হতে যায়, তাহলে তারটা সেইভাবে চেঞ্জ হবে। এটাও এটা ডিপ ক্যালকুলেশন। তো নামটা কি জীবনের উন্নতির জন্য কি কোনো রকম কোনো সাহায্য মানে করতে পারে? নাম কি মানুষের জীবনের কোনো পরিবর্তন করতে অবশ্যই। পারে? আমাদের একটা ছড়া রয়েছে, নামের আমি নামের তুমি নাম দিয়ে চাইছে না। হ্যাঁ, নাম, এবং যদি নাম যদি নাই থাকতো, নামের যদি ভূমিকা নাই থাকতো, তাহলে পরে সিনেমা যারা করতে গেছে তাদের নাম স্বপন হয়ে গেছে উত্তম। হ্যাঁ, এটা কি কেন হলো? কিছু তো চেঞ্জ আছে। আমি যখন বিশেষ করে সংখ্যাতত্ত্বে যখন আমি কারোর ক্যালকুলেশন করি, আমার কিন্তু অনেক কিছু দরকার আছে। আমি যখন একটা মানুষকে, কারণ আমি ফর্মে আমার একদম পরিষ্কার, তার ডাক নাম কি সেটাও দিতে হবে। আচ্ছা, দেখা গেছে যে একটা ছেলে, আগেকার দিনে কিন্তু যে নামগুলো সিলেকশন করা হতো, সেই নামগুলো কিন্তু সিলেকশন হওয়ার আগে কিন্তু একটা প্রক্রিয়া ছিল। কেউ হয়তো একটা প্রদীপ জেলে রেখেছে, এবার একটা একটা করে নাম সে পড়ছে ধীরে ধীরে, যখন প্রদীপটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠলো, সেই নামটা কিন্তু রাখা হলো। মানে এরকম এক একজন এক একটা প্রক্রিয়া পালন করতো এই নামের জন্য। তা হয়তো হয়েছে একটা ছেলের জীবনে হয়তো একটা ছোট্ট নাম দিয়ে তাকে ডাকছে ছোটবেলায়, সে কিন্তু ওটাই বেশি অ্যাক্টিভ হচ্ছে। আরেকটা নাম দিয়ে ডাকছে, ও কিন্তু কম অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, আমি আমি যে এই যে নামটা নিই, এই নামটার ক্যালকুলেশনের জন্য আমার খুব প্রয়োজন। এবং দেখা গেছে যে হয়তো ডাক নামেই হয়তো সে বেশি ফেমাস হয়ে যাবে। এমন দেখা গেছে একটা বিরাট নাম আছে কোনো অভিনেতা, ওই নামটাকে পুরো বাদ দিয়ে একটা ছোট্ট নাম দিয়ে দিল। তার কেন দিল? নিউমোলজি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বহুদিন ধরে আছে, বহুদিন ধরে আছে। এটা বিশেষ করে প্রত্যেকটা ফিল্ম আর্টিস্ট কিন্তু এই কাজটার সাহায্য কিন্তু নিয়ে থাকে, আজ থেকে না, বহুদিন থেকে। একটা সিনেমা কি হবে, তার প্রথম অক্ষর কি হওয়া উচিত সেটা তো বলে দিল, প্রথম অক্ষর বলে দিলেই হবে না, আমার সেটা টোটালে কি আসছে সেটা মেন পার্ট। সেখানে গিয়ে একটা অন্য কিছু দাঁড়িয়ে গেল, প্রথমে ওইটা দেখা গেল এমন একটা কেসে ফেসে যাবে, ওই সিনেমা হয়তো দেখা গেল যে যেখান থেকে আমাদের ফিল্ম ওটাকে কি বলে রিলিজ হয়, সেন্সর বোর্ড, সেই সেন্সর বোর্ডে হয়তো দেখা গেল রিলিজই করতে দেবেন, পারমিশনই দেবেন, ওখানেই ওই গলদেই আটকে যাবে। এরকম হয়েছে, এবং পরবর্তীতে নাম চেঞ্জ করে কিন্তু সেই জায়গা দিয়ে বেরিয়ে গেছে অনেক সিনেমা। এটাও একটা মজার ব্যাপার। আমি আজকে তো সময় যেহেতু খুব কম, আমি নিজেও মানে অবসর সময় কিন্তু ক্যালকুলেশন করি আর কি। তা যত আমার কাছে এখন ডকুমেন্টসটা নেই, আমি অনেকগুলো নাম করে রেখেছিলাম। প্রথিতযশা, কেন তারা প্রথিতযশা? সত্যি কি তাদের, কারণ এই তুমি প্রশ্নটা করলে বলেই আসলো যে তাদের মধ্যে নামের মধ্যে কি সত্যি রয়েছে? হ্যাঁ, তাদের নামের মধ্যে এরকম বিষয় কিছু ছিল না। সেটা রতন টাটা হতে পারে, সেটা সৌরভ গাঙ্গুলি হতে পারে, সেটা মমতা ব্যানার্জি হতে পারে, সেটা নরেন্দ্র মোদী হতে পারে। আমি কিন্তু এগুলো সব ডিপলি ক্যালকুলেশন করেছি। অনেকের এরকম জীবন, যারা সাকসেসফুল জীবন একটা জায়গায় গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মজাটা আমি দেখতে পেয়েছি যে তাদের নাম
এবং তাদের নাম যেরকম তাদের ক্ষতি করছে না, কিন্তু তাদের গ্রিডের সঙ্গে কিন্তু তাদের একটা লিঙ্ক রয়েছে। হয়তো দেখা গেল এমন একটা নাম্বার আমার ওখানে আসছে, অথচ আমার বার্থডে মূল্যাঙ্ক বা ভাগ্যাঙ্কের সঙ্গে কিন্তু তার মিসম্যাচ হচ্ছে, তার শত্রু গ্রহটা। অ্যাকচুয়াল সংখ্যাগুলোকে আমরা সংখ্যা বলি, এগুলো হচ্ছে সব প্ল্যানেটের নাম। হ্যাঁ, তা প্ল্যানেটের নাম 1 যেমন 1 যেমন সূর্য, 2 যেমন চন্দ্র, 6 যেরকম শুক্র, 7 হচ্ছে কেতু, 4 হচ্ছে রাহু। তো এই যে প্ল্যানেট গুলো আছে, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা কারোর সঙ্গে বন্ধুত্বতা রয়েছে, কারোর সঙ্গে কিন্তু শত্রুতা রয়েছে। এবার সেই ক্ষেত্রেই দেখা গেল যে বন্ধুত্ব মিত্রতা যদি থাকে, তাহলে বলে তো ঠিক আছে ভাই, কোনো ডিস্টার্ব নেই। এটা অনেকের মিরাকল ভাবে হয়ে যায়, এমন নয় যে প্রত্যেকেরই নাম চেঞ্জ করতে। আমাকে অনেকে ইয়ে করে, আমি বলি যে যার প্রয়োজন নেই, আমি বলি আপনার লাগবে না, দরকার নেই, আপনি এখানেই পারফর্ম করতে পারবেন। এবার যার নেই, তার প্রবল ইচ্ছা তার নায়ক হওয়া, প্রবল ইচ্ছা তার নাটকের লাইনে যাওয়া, সেক্ষেত্রে তার তো এটা প্রয়োজন হয়ে পড়ে, না হলে পরে তো বলবো বারবার ব্যর্থ হবে, কিছু করার নেই। আর যশ যদি কারণ না থাকে, ব্যালেন্স কেন জরুরি, নেম চেঞ্জ কেন জরুরি? তা যশ এখানে যদি, সেই যশের কন্ডিশন যদি ঠিক না থাকে, কোনোদিনই পপুলার হবে না। সিনেমা লাইনে যেটা মেইন পার্ট, যে আমার পপুলারিটি চাই, সেই পপুলারিটি মাথা খুললেও পাবে না, কেউ ওর নামই করবে না। অথচ আমি নাটক করতে গেছি, এরকম অনেক আছে ভগ্ন হৃদয় যারা নায়ক রয়েছে আমাদের এখানে, তারা রয়েছে। তা সেক্ষেত্রে নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব তার একটা অ্যান্সার হতে পারে, তাকে সাহায্য করতে পারে। অ্যান্সার মানে তাকে সাহায্য করতে পারে, তাকে কালকেই নায়ক বানিয়ে দিতে পারে। আমি এই কথাটা কিন্তু খুব স্পষ্টভাবে সব জায়গায় বলি যে নিজের একটা পার্ট কিন্তু খুব জরুরি। আমি ঘুমিয়ে থাকলে আমি রাজা হতে পারবো না, আমাকে রাজা হওয়ার জন্য কিন্তু কিছু দক্ষতা অর্জন করতে হবে, নইলে আমি রাজত্ব পেয়েও হারাবো। একদিনের জন্য নিশ্চয়ই কেউ রাজত্ব পেতে রাজি না, যে কালকেই তার পরের দিন আজকে আমি পেলাম, পরের দিনই আমার রাজত্ব চলে গেল। কারণ আমার ক্যাপাসিটি দরকার, তো নইলে তো আমি ওই সিংহাসনটা বজায় রাখতে গেলেও আমাকে অনেক কিছু করতে হবে। আজকে আমি একটা চাকরি পেয়ে গেলাম যেভাবেই হোক, তা এখন কথা হচ্ছে চাকরিটা বাঁচাতে গেলেও তো আমার কিছু দরকার দক্ষতা, না তো ওই চাকরি আমার টিকবে না। আমি আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছি, হ্যাঁ, সেখানে আমার সাংঘাতিক ভাবে আমার অ্যাকাউন্টস কমার্সটা দরকার জানা। সেই জায়গায় দেখা গেল আমি আর্টসের ছেলে, আমি সামলাবো কি করে? এখন অনেকে ট্রেনিং সুযোগ হয়েছে, এই জন্যই তো বললাম, এই জন্যই তো নিজেকে এগিয়ে আসতে হবে, সবসময় নিজেকে আপগ্রেড করতে হবে। আবার প্রতি বছর সংখ্যাতত্ত্বে এই পার্টটা রয়েছে, প্রতি বছর কিন্তু এটাকে শক্তিশালী করা যায়। কারণ এই বছর একটা সংখ্যা রয়েছে, তাকে পাওয়ার দিচ্ছে, পরের বছর কিন্তু আরেকটা সংখ্যা তাকে দেবে। এবছর হয়তো সুযোগটা অত পেল না, পরের বছর যে সংখ্যাটা আছে আমি জেনে নিলাম যে এই সংখ্যাটা কিন্তু পরের বছর, আমি যেটাকে বলি পার্সোনাল ইয়ার, আমাদের ইয়েতে বলে যে পার্সোনাল ইয়ারে যদি দেখা যায় যে 5 এসে গেছে, বলছি এটা উদাহরণ হিসেবে, সেই সংখ্যাটা কিন্তু আমাকে অনেক সাকসেস পাইয়ে দিতে পারে। অথচ আমি এমন একটা সময় বেছে নিয়েছি একটা ব্যবসা বা কোনো একটা উদ্যোগ নেওয়ার জন্য, যে সময়টা আমার কিন্তু অতটা পজিটিভ ভাবে হেল্প করবে না, আমি মার খেয়ে যাবো। অথচ পরের বছর আমি খুব সামান্য ইয়েতেই দেখা গেল, সামান্য একটু চেষ্টাতেই আমি একটা বড় কিছু পেয়ে গেলাম। এই জন্য আমার জানাটাও জরুরি। এবার ওখানে গিয়েও দেখা গেল যে কোনো একটা নেগেটিভ পয়েন্টস আসছে, চলো ওটাকে ব্যালেন্স করো, ওটাকে ঠান্ডা করো। এটা হচ্ছে একটা কি বলবো, এটা একটা খেলা বলা যেত। এই জন্যই বললাম যে ম্যাজিক, এটা আমি আমার জীবনে ম্যাজিক করতে পারি। আচ্ছা, নিউরোলজির মাধ্যমে ধরুন যারা বিয়ে করছে আর কি, ধরুন যারা, তারা নিউরোলজির মাধ্যমে সঠিক জীবন সঙ্গী কি খুঁজে পেতে পারে? এটা কি কোনো এটাকে সাহায্য করে? এটাকে বলে হচ্ছে, অবশ্যই পারে, অবশ্যই পারে। অ্যাকচুয়াল যেটাকে বলে জোটক বিচার। তো জোটক বিচার, আমি অ্যাকচুয়াল অ্যাস্ট্রোনিউমোলজিস্ট, আমি দেখি অ্যাস্ট্রো, মানে অ্যাস্ট্রোটা জানা দরকার আছে। হ্যাঁ, আমি অর্ধেকটা জানলাম, বাকি অর্ধেকটা জানলাম না হবে না, আমার দুটোই জানা জরুরি। আমি বলি কম ওটা দিয়ে, আমার আমার দেখার দরকার হচ্ছে যে কি নিয়ে এসছে, মানে এই সিচুয়েশনটা কি, কিন্তু আমি ওটাকে এবার চেঞ্জ করবো, এবার ওটাকে আমি ম্যানিপুলেট করতে হবে, আমাকে খেলাটাকে চেঞ্জ করতে হবে। যার জন্যই কিন্তু এই দুটো জিনিসের কিন্তু আমি বলবো অঙ্গাঙ্গি ভাবে জড়িত, আমি এটাকে অস্বীকার করতে পারি না। সেই জন্যই আমি তোমাকে বললাম। তা ম্যাচ মেকিং এ আমি তো বলবো খুবই জরুরি, দুটো এক্ষেত্রেও দুটোই জরুরি। এবং কেউ যদি মনে করে জীবনে সুস্থিতি চায়, সাংসারিক জীবনে অবশ্যই সুস্থিতি সম্ভব। এটা একটা, আমি মনে করি এটা সুযোগ প্রত্যেকের নেওয়া উচিত, প্রতিটা ছেলে মেয়ের নেওয়া উচিত, প্রতিটা ছেলে মেয়ে। কারণ ঠিক আছে, আমার যে হয়তো দেখা গেল তুল্যমূল্য বিচারে হয়তো আমি পিছিয়ে, খানিকটা ও এগিয়ে, এটা বাস্তব জীবনেও হতে পারে। ও সরকারি চাকরি করে, আমি একটা বিজনেস করছি, এরকমও তো অনেকে লাভ ম্যারেজে হয়।
আপ ডাউন থাকে, কিন্তু হয়তো দেখা গেল যে বার্থ গ্রিডেও কিছুটা আপ ডাউন আছে, তো আমি সেটাকে ক্যালকুলেশন করে সেটাকে, যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের চান্স আছে তাদের এখন কেউ হয়তো কোনো মেয়ে খুঁজছে, কেউ হয়তো ভালোবাসে না, কোনো মেয়ে খুঁজছে, তার একটা ভালো চান্স আছে, তার একটা অপরচুনিটি সবচেয়ে বেশি আছে। আর যার মানে মোটামুটি ঠিক হয়ে আছে, একটু দেখে নিয়ে কি আছে সেটাকে চেঞ্জ করতে চায় বা এটাকে কারেকশন করতে চায়, সেটাও ভালো পজিশন আছে। এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা, ধরুন কেউ কোনো রকম এরকম হয় না যে ব্যবসা শুরু করবে হুম। বা হয়তো কোনো নতুন জীবনের কোনো ডিসিশন নেবে হুম। বা ব্যবসায় শুরু করবে যদি আমি বলি, হুম। তাহলে সেই ক্ষেত্রে তার নিউমরোলজির সাহায্য নিয়ে এই ডেট, যেটা ডেট কোন হুম। ডেটে শুরু করলে ভালো হয়, কি বার, হুম। এগুলো কি নিউমরোলজির সাহায্য নিয়ে করা উচিত? মানে নিউমরোলজি কি এক্ষেত্রে সাহায্য করতে পারে তাদের? আমি তো একটু আগে চর্চাও করছিলাম যে ব্যবসার ক্ষেত্রে উম, বা মানে আমি যে ব্যবসাটা করছি আর কি, প্রথম নির্ধারণ, একটা তো কোনো ব্যবসা নির্ধারণ করতে হবে, নির্ধারণের ক্ষেত্রে খুব ভালো অ্যান্সার পাওয়া যায়। এখন দেখা গেল, আমি একটা উদাহরণ দিচ্ছি, কারোর মূল্যাঙ্ক হচ্ছে 6, এরকম মূল্যাঙ্ক যদি কারোর থাকে, সে কিন্তু জুয়েলারির দোকান অনায়াসে গিয়ে খুলতে পারে। আচ্ছা, যদি 6 থাকে। মানে কিংবা সে ফ্র্যাগন্যান্সের দোকান, মানে সেন্ট স্প্রে এই জাতীয় জিনিসের উপর সে যদি ব্যবসা করে, অনেক বেশি ভালো হবে। এবং সে গিয়ে যদি খাতা বইয়ের দোকান খোলে, লিখে রাখতে পারো, গিয়ে গিয়ে কিন্তু মুশকিলে পড়তে হবে। তা এই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে এই জন্যই বোঝালাম, এই ক্ষেত্রে এটা ভাই ভ্যালু আছে। আর যদি ধরুন কোন দিন শুরু করবে এটা, ধরুন একটা সে আপনার থেকে এটা জেনেও গেছে যে তার কোন ব্যবসাটা করলে ভালো হবে, বা কারোর থেকে জেনেছে, নিউমরোলজির মাধ্যমে জেনেছে, হুম। তো ডেটটাও কি নিউমরোলজি সাহায্য করে জানতে? অবশ্যই। ডেটের থেকে আমি বলবো যে আমি যে বছরটা কাটাচ্ছি, যে রানিং ইয়ারটা কাটাচ্ছি, রানিং ইয়ারটা তো 12টা মাসে হয়, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও একটা মূল গ্রহ প্রাধান্য দিয়ে থাকে। এখন দেখা গেল সেই, আমি একটু আগে বললাম যে যদি নাম্বারটা 5 হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, শুরুর ক্ষেত্রে আদর্শ। কিন্তু যদি তা না হয়, আমি তাকে বলি, আমাকে আমি যাদের ক্যালকুলেশন করি আমি পরিষ্কার বলে দিই, বছর কোনো রকম ঝুঁকি নেবেন, কোনো রকম আপনি ইনিশিয়েটিভ নেবেন না, আপনি এই বছরটা থেমে যান, আপনি পরের বছর নেবেন। এখন যদি আমি মনে করি যে আমি বেটার রেজাল্ট পাবো, তাহলে আমাকে বেটার জিনিসের জন্য। আর এবার যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যে আমি ব্যবসাটা ঠিক করে ফেলেছি, যে কোনো একটা শুভ দিন হলে হয়, তো ওই তার মধ্যে একটা শুভ দিন দেয়া, মানে তখন একটা স্থির করা যায়, যতটাকে দেখা গেল নেগেটিভিটি যদি একটু কমানো যায়, সেক্ষেত্রে হ্যাঁ কিছুটা কমানো যায়, তার ব্যালেন্সটা করে নেওয়া ভালো। সেক্ষেত্রে এই জায়গাটা আমি বলবো যে এগুলো অবশ্যই করে নেওয়া উচিত। তাহলে কি হবে, তাহলে জীবনে কি বলবো, যেটাকে বলে খারাপ অভিজ্ঞতার থেকে বাঁচবে মানুষ, আর কিছু না। আচ্ছা, ধরুন নিউমরোলজিতে কেউ ধরুন প্রথমে জ্যোতিষের কাছে গেল, কোনো নিউমরোলজিস্টের কাছে না গিয়ে জ্যোতিষের কাছে গেল, সে জ্যোতিষ চর্চা করালো, তার নিজের করিয়ে মানে তার থেকে সমস্ত কিছু রেমিডিস নিল। হুম। এবার নেওয়ার পরে ধরুন নিউমরোলজিতে দেখা যাচ্ছে যে তার ওই রেমিডিসটা নেওয়াটা ঠিক হয়নি, বা ওটা তার পক্ষে ঠিক নয়, বা খারাপ, আরো খারাপের দিকে যাবে। তা নিউমরোলজি কি সেইখান থেকে তাকে বেরিয়ে বেরিয়ে আসতে সাহায্য করবে? অবশ্যই তাই। আমি তো প্রথমেই বললাম যে আমার জীবনটাকে যদি আমি ইনকমপ্লিট করে রাখি, তাহলে পরে তো আমার লাভ হবে না। আমি এবার এখানে একটা ছোট্ট জিনিস বলছি, আমি একজন ডাক্তারের কাছে গেছি, আমার একটা অসুখ হয়েছে, সেই অসুখটা দেখা গেল ওখানে গিয়ে ছাড়লো না। এবার একটা আমি নতুন ডাক্তারের কাছে গেলাম, সেখানে গিয়ে যখন ডাক্তারবাবু সেখানে যখন ওষুধগুলো লিখে দিল আমাকে, আমি কোন ওষুধটা খাবো, আমার যে ব্যক্তি, ডাক্তার কিন্তু কিচ্ছু বলবে না, নিজের ডায়াগনোসিস নিজে বলে দেবে, ডিসিশন নিজেকে নিতে হবে। কারণ হচ্ছে ডিসিশন এই জন্য দেয়া যায় না যে কিছু মানুষ থাকে যাদের মধ্যে ওই কনফিউশন একটা কাজ করে, কিন্তু আমি বলবো সেটা নতুন ওষুধটাই খাওয়া উচিত। কারণ আমার যেহেতু পুরনো ওষুধে কাজ, মানে অসুখটা সারলো না, সেই জন্যই তো আমি নতুন কিছু ভাবছি। হ্যাঁ, আর আমি যখন ভাববো তখন আমি শুধু একটা পার্টি ভাববো, সে কার কার কোন ডাক্তারের কাছে আমি এটা ভাববো না, কারণ আমি দেখবো তার মূল রোগটা কি, তার সমস্যাটা কি, সেটাকে কারেকশনের চেষ্টা করবো। আমি কিন্তু এই সেন্স থেকে চেষ্টা করবো, আমি তো পারতপক্ষে কারোর ইয়ে দেখি না, আমাকে কেউ নিয়ে এসে তার ইয়েটা দেখালেন যে এটা আমার, আমি আমি ওটা দেখি না, আমি নিজে ক্যালকুলেশন করি, আমি নিজেরটা বলি। আর আমি সেটাকেই ট্রু বলি, কারণ আমি যে সমস্ত জন্ম তারিখ দেখি সেগুলোকে বলি ট্রু কন্ডিশন, আর যেগুলো আমার কাছে আসে সেগুলোকে বলি ফলস। মানে কিরকম? মানে ওটা কিছু করা হয়নি, আমি এইভাবে ধরি, আচ্ছা আচ্ছা। এইবার কারেকশন করার চেষ্টা করি ওটা। ফার্স্ট প্রথম যদি বেসিকটা না ঠিক করতে পারি, আর এবার হচ্ছে কি বেসিকটা ঠিক করে দিলাম, এইবার একটা মানুষ দেখা গেল যুদ্ধক্ষেত্রে গেছে, তার যোগ্যতাটা অর্জন হয়ে গেছে, সে এবার শুরু করলো ব্যবসা, এবার সেখানে গিয়ে কিছু সমস্যা আসছে, সেটা প্রকৃতি অনুযায়ী বা সময় অনুযায়ী
তখন সেগুলোকে আবার তা বলে এটা যা আছে এটা থাকবে। এইবার যদি অ্যাডিশন কিছু দরকার হয় তখন সেক্ষেত্রে অ্যাডিশনেরও একটা দেওয়া যেতে পারে, ব্যবস্থা আমি দিয়ে থাকি। আচ্ছা, সংখ্যাতত্ত্ব এমনি মানুষের ভাগ্য কি পরিবর্তন করতে পারে নাকি ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় শুধু? আমি এখানে একটা নতুন শব্দ জুড়ব। নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব বর্তমানকে ঠিক করতে প্রচন্ডভাবে সাহায্য করে, যেটা আমাকে ভবিষ্যতে সাকসেসফুল করে। আমার বর্তমান যদি বেঠিক থাকে, আমি কোনোদিনই ফিউচারে গিয়ে অ্যাচিভ করতে পারবে না। তা আমি জোরটা দিই যে তোমার বর্তমান ঠিক করবে। আজকে তুমি ঠিক করবে, আজকে আদার সেট করবে, তোমার ব্যালেন্স তৈরি করবে, তুমি অটোমেটিক্যালি একটা এন্ডে, ভালো এন্ডে পৌঁছা। এটাই পজিটিভ এটা। এবং রেমিডিস বা যা কিছু আমি এখানে এটা বলে দিই, আমি কিন্তু এই টোটাল যে বিষয়টা, আমি অ্যাস্ট্রো নিউমোলজিস্ট ঠিক আছে, কিন্তু আমি নিউমোলজির ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে আমার বার্থডে এবং এর বিভিন্ন জটিল যে কালেকশনগুলো, আমি কারণ আছে এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি তৈরি করেছি নিজে। আমার খুব ভালো লাগে এবং আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি একই টোনে কথা বলে যাই। আমার কিন্তু কোনো বিরক্তি নেই, আমার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি প্রতিদিন রাতে কিন্তু নিউমোলজি নিয়ে পড়াশোনা করতে বসি, কারণ এই চর্চাটা যদি আমি না করে যাই না, সম্ভব না আমার পক্ষে। কারণ আরেকটা আমি জিনিস মনে করি যে মিসও করতে পারি। দেখা গেল যে নতুন কিছু একটা ভাবনা পাওয়া গেছে, হ্যাঁ, রেমিডিজের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব মানে কি বলবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার এই চয়েসটা কিন্তু করতে খুব সাহায্য করে। আর আজকে যত একটা ভালো ক্যালকুলেশন যত ভালো হবে, হয়তো দেখা গেল কারোর সঙ্গে আমি অনলাইনে পরামর্শ করে ফেলেছি, আমি দিই না বহু কারণ, তারপরে দেখা গেল সেই ব্যক্তির সঙ্গে কথা বলে তার খানিকটা আরেকটা পার্ট আমি জেনে যাই ক্যালকুলেশনে। এবং দেখা গেল যে প্রথম তো কিছুটা তাকে যে আমার ইনটুইশন, সমস্ত কিছু অ্যাডিশন করার পরে যদি আমি এই ব্যালেন্সের ইয়েটা যদি তৈরি করি, আশা করি অনেক ভালো রেজাল্ট হবে। বর্তমানটা তো আমি বলবো যে বেশ ভালো। আর নিজেকেও কিছু কাজ করতে হবে, কিছু ক্ষেত্রে সংযম জরুরি। কারণ আমি শুধুমাত্র রেমিডিস মানে শুধু ব্রেসলেট দিয়ে ছেড়ে দিলাম ব্যাপারটা তা না। আমি 5 রকম পদ্ধতিতে কিন্তু আমি একটা একে ক্যালকুলেশন মানে সেবা দেওয়ার চেষ্টা করি। যে যখন ক্যালকুলেশনটা আমি করছি, দেখলাম তার দুর্বলতাগুলো কি আছে, তার মেডিটেশনে ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে সেই মেডিটেশন পার্টটাকে কিন্তু আমি তাকে তৈরি করানোর চেষ্টা করি, গাইড করার চেষ্টা করি। তার সঙ্গে হয়তো দেখা গেল কিছু ক্ষেত্রে আমি চ্যান্টিং এর জন্য কিছু কিছু সুইচ ওয়ার্ড দিতে পারেন। কিছু মন্ত্র যেমন আছে, কিছু সুইচ ওয়ার্ড আছে। সুইচ ওয়ার্ড হচ্ছে কিন্তু আমাদের ইয়েতে যেটাকে বলে শাস্ত্রে মানে শব্দ ব্রহ্ম, শব্দের কিন্তু একটা ভ্যালু আছে। শব্দটা আমিও তৈরি করতে হবে, শব্দটা শাস্ত্রতে কি আমাকে বলতে হবে এরকম না, আমি নিজেও তৈরি করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি ছোট, আমি মাঠে দৌড়াতে গেছি। কেউ যদি মনে করে যে একটা ম্যাজিক দেখবে, হ্যাঁ একটা ম্যাজিকের কথাই বলছি, আপনারা প্রত্যেকে ট্রাই করতে পারেন। মাঠে গিয়ে দৌড়ানোর ইয়েতে কেউ একজন স্টার্ট বলার জন্য স্টার্ট আপ থাকা উচিত। দুজন যদি মনে করে প্রতিযোগিতাটা আরো ইন্টারেস্টিং, ও যখন দৌড়ানো শুরু করবে তখন নিজেকে কমান্ড দেবে রান ফাস্ট। এটা কোথাও লেখা, কিন্তু ওই কভারটা নিয়ে গেল, ডিফারেন্সটা দে। ও নিজেই কিন্তু দৌড়ায়, সে তার দৌড়ানোর ক্ষমতা কতটা সে নিজেও জান। এই কভারটার পরে তার দৌড়ানোটা কতটা বাড়বে সে নিজে দেখবে। সিরিয়াসলি যদি কেউ এই পরীক্ষাটা করেন, আমি তো বলবো 200% সাকসেস হয়, 200%। আমি নিজের জীবনে এটা অনেক কিছু এরকম ভাবে দিতে অ্যাপ্লাই করি। তাছাড়া তো বিভিন্ন অ্যাফার্মেশন রয়েছে। কারণ একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই, এখন বহু মানুষের সুগার হয়ে গেছে, বহু মানুষের প্রেশার হয়ে গেছে। তাই এখন ব্যাপার হচ্ছে, আমি তো জানি আমার রোগ আছে, এটা আমার এত বারবার করে বলা ক্রেডিট নেওয়ার তো কোনো দরকার। ওটা কি আমার ক্রেডিট নেওয়ার জিনিস না ওটাকে আমার সারিয়ে, ওটাকে আমার ভোলার জিনিস? কোন কি করলে ওটা আবার সারবে? আমরা বহু ক্ষেত্রে দেখি যে আমার 400 সুগার, আরেকজন লোক পাশ থেকে বলে উঠলো আমার 450 সুগার। মানে ব্যাপারটা হচ্ছে প্রতিযোগী, এটা আমাদের কিন্তু পিছন দিকে নিয়ে হয়েছে। এই জন্য আর আমি নিজের শরীরকে কি দিচ্ছি, এই যে একটু আগে বললাম কমান্ড, আমি কিন্তু একটা ব্যাড কমান্ড দিচ্ছি আমার শরীর। অনেক মানুষ আছে, আমি কিন্তু প্রচন্ড রাগ, আমি কিন্তু রাগলে চন্ডাল।
মানে নিজেকে কত মাইনাসে নিয়ে যাওয়ার। আচ্ছা, একটা জিনিস প্রত্যেকে জানবেন যে রাগলে কিন্তু ক্ষতি ছাড়া কিছু হয় না। আজ পর্যন্ত রেগে গিয়ে কেউ কিন্তু পজিটিভ কিছু পায়, তার ক্ষতি হচ্ছে, হয় তার ক্ষতি হচ্ছে নয় অন্য কারো ক্ষতি, ওটা নেগেটিভ। এটা আরেকটা হচ্ছে আমি নিজেকে এনকারেজ করছি, আমি কিন্তু ভীষণ রাগী, আমার রাগটাকেও কিন্তু আমি খুব বাহবা দিচ্ছি। তা কেউ যদি কাউকে তার ব্যাড ইয়েটাকে যদি বাহবা দেয়, তাহলে পরে তার এটা ভালো হবে না খারাপ? কোনটা? খারাপ হবে অবশ্যই। তা সেই জন্যে অ্যাফার্মেশনটা জরুরি। আমি কারেকশন করার চেষ্টা করি, কারণ যদি এই যেরকম বললাম যে কারো নেগেটিভ কিছু দেখলে আমি ভুল সঙ্গে সঙ্গে, এই জিনিসগুলো জরুরি। আরেকটা পার্ট আমি সবার শেষে বলতে চাই, নিউমোলজি জ্যোতিষ আমাদের জীবনে কিছু করবার জন্য ভগবান তো আমাদের এখানে পাঠিয়েছে, জন্ম দিয়েছে। একটা পার্ট মানে যেটা আমরা তো এমন পার্ট করছি যে চাকরি করছি, সংসার পালন করছি, প্রচুর টাকা জমাচ্ছি, বেড়াতে যাচ্ছি, এটাই হয়ে গেছে আমাদের পার্ট। আমরা কি মানুষ হিসেবে শুধু এটুকুই কাজ? একটা পশুও কিন্তু ঠিক এই কাজটাই করে, সেও কিন্তু নিজের বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। তাহলে ওর সঙ্গে আমার ডিফারেন্সটা কোথায়? আমি যে সর্বোত্তম, আমাকে যে সর্বোত্তম করেছে তার তো একটা পার্ট আছে। আমি যদি সেটাকে সবসময় আমার কাজেই ব্যয় করি, এমন কিছু কাজ আমি বলবো সবসময় যে কাজটা করা উচিত, যে মনে কোনো আশা না রে যে এটা করলাম সেই জন্য আমার তালে একটা ভালো হবে, এরকম নয়। এমন কোনো কাজ করবেন নিজেকে বাহবা না দিয়ে, নিজেকে সাধারণভাবে করবেন, যেটা মানুষের কাজে আসে, সেরকম ধরনের একটা কাজ কিন্তু করা উচিত প্রত্যেকটা মানুষ। তাহলে পরে কিন্তু অনেক এর রেজাল্ট ভালো হয়, এর রেজাল্ট ভালো হয়। কারণ অনেকেই শুনে থাকবেন বাদদুয়া, কেউ আমার সম্পর্কে খারাপ বলছে, নেগেটিভের কিন্তু একটা কিন্তু পাওয়ার বেশি আছে। আর নেগেটিভের পাওয়ার বেশি না থাকলেও নেগেটিভ কথা শুনলে পারি, কেউ যদি আমাকে দেখা যাচ্ছে যে একটা খারাপ কথা বলছে, আমার কিন্তু প্রথম থেকেই খারাপ লাগাটা চালু হয়ে গেল সব। ঠিক সেরকম উল্টো দিকে আমি যদি একটা ভালো কাজ করি, তাহলে পরে কেউ যদি একটা আমাকে এনকারেজ করে, আমার কিন্তু আমার নিজের ইয়েটা কিন্তু অরাটা কিন্তু অনেক বেশি বেড়ে পাওয়ারফুল। নিজেকে পাওয়ারফুল করাটা জরুরি। শুধু ব্যালেন্স করলাম, টুকটাক কিছু করলাম, ব্যাপারটাই নয়। যদি আমি যদি টোটাল ব্যাপারটাকে যদি একটা প্যাকেজ হিসেবে দেখি আমার জীবন, হ্যাঁ, অটোমেটিক্যালি কাজ করে যান, দেখবেন সাকসেস হবেই, কোনোরকম ভয়ের কিছু নেই। ঠিকভাবে সিলেকশন করুন। আপনি নিজে সিলেকশন করেছেন, খুব ভালো। আপনি নিজে কোনো ব্যবসা ঠিক করেছেন, করুন, কোনো ব্যাপার না। বাইরে সার্ভে করুন, মার্কেট সার্ভে করুন, মার্কেট সার্ভে করে দেব। ব্যাপারটা এরকম না হয় যে আমি একটা ব্যবসা খুলে বসলাম, আমি যে এরিয়ায়, সেই এরিয়ায় তার চাহিদাই নেই, চাহিদাই নেই, সেটা কোনো দরকারই নেই। অথচ সেই জিনিসটা সেই জায়গায় আমি খুলে বসলাম। আমি একটা স্কুলের পাশে বাড়ি, আমি কি সেখানে বইয়ের দোকান খুলবো না আমি মানে হার্ডওয়্যারের দোকান খুলবো? কোনটা খুললে আমার বেশি লাভ? অবশ্যই বৈধ না। ঠিক সেরকম এই সার্ভেটা করার জন্য ব্যবসা করবো মনে ইচ্ছা, এটা করলে আমার এই ভালো লাগবে, ব্যাপারটা তা নয়। এটা হচ্ছে এরকম ব্যাপার হলে যে আমি ইনভেস্টমেন্ট করে নেমে গেলাম, মানে ব্যাপারটা হচ্ছে আমি আগে হাতুড়ি আর ব্রেক কিনে ফেলেছি, এইবার দেয়াল খুঁজে বেড়াচ্ছি কোন দেয়ালে লাগাও। ব্যাপারটা সেরকম হয়। আগে আমি দেয়ালটাকে স্থির করি যে আমি এই ওয়ালে এই জায়গায় এটা লাগাও, তাহলে পরে আমার কাজটা আরো বেশি পাওয়ার দিবে। তারপরে যেখানে যেরকম ভাবে মানুষের অসুবিধা, এমন তো নয় অনেক মানুষ ব্যবসা শুরু করে ফেলেছে, অনেক মানুষ এরকমও রয়েছে। কারণ আমি সমস্যাগুলোকে নিয়ে খুব চুলচেরা ভাবে পড়ছি আর কি। মানুষের বহু সমস্যা আছে, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে 110 বা 108 সমস্যাটা আমি সিলেক্ট করেছি, যে সমস্যাগুলো আছে দেখা গেল বেশি মানুষকে জ্বালাচ্ছে, ডিস্টার্ব করছে। এবার দেখা গেলো একটা মানুষ অফিসে গেছে, অফিসে চাকরি পেয়ে গেছে, তার চাকরি পায়নি এটা সমস্যা না, চাকরি পেয়ে যাওয়ার পর সমস্যা শুরু হচ্ছে। কারোর বস সমস্যা করছে, কারোর কলিগ সমস্যা করছে, এরকম বিভিন্ন রকম সমস্যা তার ক্ষেত্রে হতে পারে। তখন সেই অনুযায়ী তার আবার কারেকশন করতে হয়, সেই অনুযায়ী কিন্তু সেখানে আবার সেই জায়গাগুলোকে কারেকশন করতে হয়। ব্যবসার ক্ষেত্রেও তাই, ব্যবসার ক্ষেত্রেও তাই। তারপরে তার ক্ষেত্রে আরো কিছু পার্ট থাকে, বাস্তব যেমন কিছু পার্ট থেকে যায়, সব তো আর অগ্রাহ্য করা যায় না। জেনারেলি আমরা বাহ্যিক দেখে খানিকটা আন্দাজ করতে পারি, বাস তার কোথায় কোন কন্ডিশনে হয়তো একটু ডিস্টার্ব আছে, এখান থেকেও সেই চার্টে পাওয়া যায়। এখন দেখা গেলো তাকে কারেকশন করলাম, এখন হয়তো এই ক্ষেত্রে হয়তো আমি তাকে বলে দিলাম, গাইডেন্স দিয়ে দিলাম যে এই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। হয়তো সেই জায়গাটা দেখা গেলো গার্বেজ বানিয়ে রেখেছি, এমন এই জায়গাটা সরিয়ে একটা গার্বেজ সরানো যেতে পারে, বাথরুম সরানোটা অসুবিধা, সেটাকে কারেকশন করা যায়, না সরিয়েও কিন্তু নোংরা জায়গাটাকে ঠিক চেঞ্জ করা যায়, এটা আবার মনে হয়। তো এই ধরনের কিছু জিনিসগুলো গাইডেন্সগুলো দরকার, মানুষের তাহলে উপকার হবে। তা সুতরাং বর্তমানটা যদি আমি ঠিকভাবে কারেকশন হওয়া, অটোমেটিক্যালি একটা রেজাল্ট আসবে, সেটাই করবে কিন্তু সংখ্যাটা।
এবং আমি যে বাস্তুর যে পার্টটা দেখি বা এটা কিন্তু এই গ্রিডের জায়গা থেকে টোটালি কিন্তু সবই কিন্তু দিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনকমপ্লিট থাকলে বিভিন্ন রকম সমস্যা আসতে হয়। এতে বললাম শেয়ার লাইনে যারা গেছে তারও শেয়ার লাইনে যাওয়া উচিতই না। হয়তো দেখা গেল যে নেমে গেছে, তার যদি দেখা গেল কেতু কন্ডিশন রাহু কন্ডিশন যদি ঠিক না থাকে, তার তো মানে কি বলবো, তার কিচ্ছু থাকবে না। তার কি বলবো, তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, এরকম অবস্থা হতে হবে। কারণ অর্থ না থাকলে হোমেশ্বরের কিছু নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে অনেকটা সময় দিলেন আমাদের চ্যানেলে। ধন্যবাদের পরে নিশ্চয়ই আপনার সাথে একটা এপিসোড আমরা করবো যেটা বাস্তু নিয়ে। আজকের এই এপিসোডটা তো নিউমোলজি নিয়ে করলাম, আর নিউমোলজির ব্যাপারে অনেক কিছু আজকে আলোচনা হলো, অনেক ডিটেলস হলো। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো ধন্যবাদ, তোমার চ্যানেলের সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়াল আমি যখন মানে বসি আর কি, এই যে বললাম এটা এত বেশি ভালো লাগে আমার, আমি রাতে যখন ঘুমাতে যাই বালিশে মাথা দিই, আমি কিন্তু খুব মানে শান্তিতে গো। আর সারাদিনে কারণ আমি কোনোদিন ভাবিনি যে এইটাকে বড় প্রফেশন করে আমি চলে আসবো। প্রথমে খুব নিজের সঙ্গে যুদ্ধ ছিল, কারণ চারপাশটা একটু অন্যরকম, তো খুব হেজিটেশন। কিন্তু আমি এসছি এড়িয়ে, এবং উল্টো দিকে আমার মতন মানুষও পেয়েছি প্রচুর। হ্যাঁ, যা বলি পরিষ্কার বলি, আর এই কোনো ভুল কথা বলতে পারবো, কোনো ভুল কথা বলতে পারবো না। আপনাকেও বলবো কাউকে ভুল কথা বলতে, ঠিক আছে? কারণ আমাদের কিন্তু উপর থেকে উপরওয়ালা প্রচুর দিয়েছে, কিছু কারেকশনের দরকার আছে। আমি আপনার জীবন পাল্টে দিতে পারবো, আপনিই পারেন আপনার জীবন পাল্টায়। বরাবর, আমি এবং আপনি দুজনে মিলে আমরা যদি চলি তাহলে সাকসেসের রেট অনেক বেশি হয়। এটাই আমি সবাইকে বলবো, এইভাবেই চল। ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন। আমাদের তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আশা করি পুরোটা দেখেছেন, ভালোই লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আর ওনার ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যতে এরকম ভিডিও আরো আনার চেষ্টা করব, এরকম ইনফরমেশন আরো দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে চেষ্টা করব এরকম ভিডিও আরো আনার, যাতে আপনারা আরো অনেক কিছু জানতে পারেন আমার ভিডিও থেকে। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার। নমস্কার।